প্রচেষ্টা ছিল, তখন কিন্তু বিএনপি, আওয়ামী লীগ সমস্ত রাজনৈতিক দল শুধুমাত্র তাদের মুখের কথা, কমিটমেন্টের উপর ভিত্তি করে সংবিধান সংশোধন এবং শাহাবুদ্দিন সাহেবকে ফিরিয়ে এনেছিলেন। সুতরাং সেটাকে আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি। একই সঙ্গে দেখতে পারি 5ই আগস্টে বিদায়ী প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বলেন এবং সরকারের সমস্ত মন্ত্রী এবং এমপি এবং সংসদ ভেঙে যাওয়ার পরিপ্রেক্ষিতে সময়ের প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং আমাদের সংবিধানের কাঠামোর কাছাকাছি থেকে তাদের শপথ গ্রহণের যে বিষয়টি, সেগুলোকে আমরা ডক্ট্রিন অফ নেসেসিটি হিসেবে গ্রহণ করে সময়ের প্রয়োজনে যথোপযুক্ত প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি। না, আমি সে কথা বলি নাই। আমি বলছি যেহেতু একটা 5ই আগস্টের সৃষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, একটি সরকার গঠন করার পরিপ্রেক্ষিতে সাংবিধানিক কাঠামোর মধ্যে 106 অনুচ্ছেদ অনুযায়ী পরামর্শমূলক উপদেশ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত হচ্ছে এবং আমি মনে করি সেই উপদেশমূলক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে শুধুমাত্র সরকারই পরিচালিত হচ্ছে না, তারা অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশও জারি করেছেন। সেটা একটা উদ্ভূত পরিস্থিতির কারণে, সৃষ্ট পরিস্থিতির কারণে পরিস্থিতি সাংবিধানিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য একটা প্রক্রিয়া। আমি মনে করি এমন কোনো প্রক্রিয়া সৃষ্টি হলে আমাদের সুপ্রিম কোর্ট একইভাবে 106 অনুচ্ছেদ অনুযায়ী তাদের কাছে যদি কোনো পরামর্শ চাওয়া হয়, তাহলে তারা সেই পরামর্শ সময়োপযোগী পরামর্শ দিতে পারেন এবং সেই পরামর্শ পজিটিভ হলে সরকার সেটি গ্রহণ করে সেভাবে বিভিন্ন পদে যদি কোনো শূন্যতা সৃষ্টি হয় সেগুলো তারা পূরণ করতে পারবে। দেখুন, আমার কাছে যেটা মনে হয় যে আমরা কিন্তু এমন একটা পরিস্থিতি বলতে বাধ্যই হচ্ছি যে আমাদের জরুরি অবস্থার ক্ষেত্রে যেটা হয় অনেক সময় সংবিধানকে সাসপেন্ড করা হয়। আমাদের যে বর্তমান সংবিধান সেটা কিন্তু সাসপেন্ড করা হয়নি, কিন্তু আমরা সংবিধানের কাছাকাছি বিধানগুলো মেনে কিন্তু রাষ্ট্র পরিচালিত হচ্ছে, কথা বললে কিন্তু ভুল হবে না। সরকার ইতিমধ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করেছেন, অর্থাৎ যে সংবিধান আমাদের আছে সেটা সংস্কারের জন্য তারা কাজ করছেন একটি উচ্চ পর্যায়ের কমিশন। সুতরাং এই সংবিধান রাষ্ট্র পরিচালিত হচ্ছে মোটামুটি দাগে। আমি যেমন আমরা সুপ্রিম কোর্ট সম্পূর্ণভাবে আমাদের সুপ্রিম কোর্ট বিচার বিভাগ সংক্রান্ত যে বিধান সেটি কিন্তু আমাদের বর্তমান বিদ্যমান সংবিধান অনুযায়ী চলছে। সুতরাং সময়ের পরিপ্রেক্ষিতে আমি বলবো যে রাষ্ট্র পরিচালনা, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো, তার দুইটা স্ট্রেংথ। প্রথম স্ট্রেংথ হচ্ছে যে 106 আমাদের সুপ্রিম কোর্টের যে উপদেশমূলক পরামর্শ আমাদের সংবিধানের 106 অনুচ্ছেদ। দ্বিতীয়ত এর ফলশ্রুতিতে তারা পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ যে জারি করেছেন তার ভিত্তিতে আইনি কাঠামোর মধ্য দিয়ে সরকার পরিচালিত হচ্ছে। সময়ের প্রয়োজনে এমন আইনি কাঠামো তৈরি করা যেতে পারে, যেটা আমি মনে করি যে সাংবিধানিকভাবে এটাকে অনুমোদন দেওয়ার প্রয়োজন আছে। যখন ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলে এবং পার্লামেন্টের সেই ক্ষমতা থাকলে সেই পার্লামেন্টের মাধ্যমে এই সমস্ত কার্যক্রমগুলোকে অনুমোদন করে নিতে হবে। না, এটা কিন্তু আপনার এটার সঙ্গে ভিন্ন। ওইখানে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান সেখানে কিন্তু কয়েক স্তরের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা ছিল। সর্বশেষ স্তর ছিল, যদি কোনো কারণে প্রথমে ছিল হচ্ছে সদ্য সাবেক প্রধান বিচারপতি, তিনি রাজি না হলে আপিল বিভাগের সর্বশেষ অবসর গ্রহণকারী আপিল বিভাগের বিচারপতি, সকলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি। এমন পর্যায়ে যদি একদম সর্বশেষ পর্যায়ে যদি কাউকে এরকম না পাওয়া যায়, তাহলে রাষ্ট্রপতি তার দায়িত্বের অতিরিক্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। সেটা কিন্তু একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি হয়নি কারণ সেটা উদ্ভূত পরিস্থিতির কারণে, কিন্তু আমি বলছি তখন কিন্তু সাংবিধানিকভাবে এই বিধানটা আমাদের সংবিধানের সংযোজিত। তিনি সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি সেটি গ্রহণ করেছেন। তার পরবর্তী রিফ্লেকশন আমরা দেখলাম যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথের এবং গ্রহণের আগে তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে আমাদের সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী একটা পরামর্শ চেয়েছেন যে এই সামগ্রিক পরিস্থিতিতে উপদেষ্টাদের তিনি শপথ দিতে পারবেন কিনা, এবং সুপ্রিম কোর্টের সদ্য বিদায়ী মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ সেই মর্মে পজিটিভ রেফারেন্স দিয়েছেন।
পজিটিভ রেফারেন্স দিয়েছেন মানে তিনি বলেছেন যে হ্যাঁ, সাবেক প্রধানমন্ত্রী যেহেতু দেশ ছেড়ে পালিয়ে গেছেন, এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্যদের উপদেষ্টাদেরকে তিনি শপথ গ্রহণ করাতে পারবেন এবং তাদেরকে নিযুক্ত করতে পারবেন। আপনি খেয়াল করে দেখেন, আমাদের সংবিধানে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার, যেটি আমাদের আগে ছিল, বিগত সরকার সেটি বাতিল করেছিল। সুতরাং আমাদের সংবিধানে কিন্তু কোনো অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা নেই। যদিও দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি সহ অন্যান্য বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তনের জন্য আন্দোলন করে আসছিল। আমি মনে করি যে রাষ্ট্রপতি সাহেব জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এবং বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহ এতদিন গড়িয়ে যাওয়ার পরে তার কাছে পদত্যাগপত্র নেই বলে তিনি একজন সিনিয়র সাংবাদিককে যে কথা বলেছেন, এই কথার মাধ্যমে দুটি জিনিস হয়েছে। একটি হচ্ছে, রাষ্ট্রপতি যখন শপথ গ্রহণ করেন তিনি শুধুমাত্র সংবিধানের অধীনে দায়িত্ব পালন করবেন সেজন্যই শপথ গ্রহণ করেন না, একই সঙ্গে তিনি রাষ্ট্রের গোপনীয়তা রক্ষা করবেন সেটিও। সেই হিসেবে আমার কাছে মনে হয়েছে যে তিনি কোন প্রেক্ষাপটে বলেছেন সেটাকে যদি আমরা বিবেচনায় যদি নাও নিই, যদি ধরেই নিই তিনি এটি বলেছেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে তিনি শপথের যে গোপনীয়তার যে শপথ, সেই শপথকে তিনি রক্ষা করতে পারেননি। দ্বিতীয়ত হচ্ছে যে তার এই বক্তব্যের পরে যখন সারা দেশে রাজনৈতিক মহলে বেশ প্রতিক্রিয়া শুরু হচ্ছে, বঙ্গভবনের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে এটা মীমাংসিত বিষয়। অর্থাৎ তিনি প্রকারান্তরে এখন বলছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তার সেটি গ্রহণ করেছেন এবং যার পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমি মনে করি এই পরিস্থিতিতে মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের এই বক্তব্য যারা সংশ্লিষ্ট সরকার আছেন তারা কোন প্রেক্ষাপটে তাকে বলেছেন তার কাছে জিজ্ঞাসা করতে হবে। তিনি তো আর এই দেশ থেকে পালিয়ে যাননি কিংবা উনি এখনো পর্যন্ত তার শপথে আছেন। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, রাষ্ট্রের গোপনীয়তা রক্ষার যে শপথ রাষ্ট্রপতি হিসেবে তিনি নিয়েছেন সেটি থেকে তিনি বিচ্যুত হয়েছেন। দেখুন, এই আপনাদেরকে মনে করতে হবে যে আইন দিয়ে আমাদের সব সময় সব পরিস্থিতি মোকাবেলা করা যায় না। কতগুলো ঘটনার কথা আপনাদেরকে মনে করতে হবে। যেমন 5ই আগস্টের সাবেক প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া, সেটা কিন্তু বাংলাদেশের একটা পুরনো ঘটনা। আবার একইভাবে যদি আপনি বিবেচনা করেন, হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে পতন, সেটি একটা ভিন্ন ঘটনা। এবং 91 সালে যে নির্বাচন হয়েছিল সেটি কিন্তু তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে 91 সালে নির্বাচন হয়েছিল। আমাদের সংবিধানে কিন্তু তখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার ছিল না। রাজনৈতিক দলের, ক্রিয়াশীল রাজনৈতিক দলের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে তৎকালীন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে 91 সালে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল। রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে তখন কথা ছিল, শাহাবুদ্দিন সাহেব বলেছিলেন এই দায়িত্ব আমি পালন করতে রাজি আছি যদি আমাকে নির্বাচনের পরে পুনরায় স্বপদে ফিরিয়ে আনা হয়। রাজনৈতিক দলগুলো তার কমিটমেন্ট অনুযায়ী রাষ্ট্রপতি হিসেবে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সাহেব নির্বাচনের পরে আবার কিন্তু প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এটি একটি ঘটনা আমি বললাম যেটা বাংলাদেশের সংবিধানে কখনো লেখা ছিল না, কিন্তু রাজনৈতিক সমঝোতা ঐক্যমতের ভিত্তিতে গঠিত হয়েছে। 5ই আগস্টের যে ছাত্র গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার গঠিত হয়েছে, আমি মনে করি সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী আমাদের সুপ্রিম কোর্ট একটা উপদেশমূলক পরামর্শ দিয়েছেন। এই উপদেশমূলক পরামর্শের উপর ভিত্তি করে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত হচ্ছে এবং তার পরবর্তীতে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারি করেছেন, অধ্যাদেশ যারা করেছেন। আপনার প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতি সাহেব কার কাছে পদত্যাগ করবেন। দেখুন, রাষ্ট্রপতি সাহেব কার কাছে পদত্যাগ করবেন সেটা বড় কথা না। কথা হচ্ছে তিনি পদত্যাগ যদি করেন, তিনি নিজ থেকে পদত্যাগ করতে পারেন এবং এই পদত্যাগ করার জন্য কাউকে অ্যাড্রেস করে পদত্যাগ করার কোনো বিষয় এই মুহূর্তে নাই যখন এরকম অস্বাভাবিক অবস্থা হয়। কেউ নেই এটা কোনো কথা না। কেউ যেহেতু ছিল না সেই সময় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। যখন প্রধানমন্ত্রী নাই, মন্ত্রিসভা নাই, পার্লামেন্ট নাই, এমন একটা পর্যায়ে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। আমি যে কথা বলি যে ডক্ট্রিন অফ নেসেসিটি, অর্থাৎ সময়ের প্রয়োজন, সেটা ফিল আপ করে দিবেন। আপনি যদি আমাকে আরও প্রশ্ন করেন, আমি এভাবে বলতে পারি, যদি এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে যে কাজটি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আমাদের সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী, উনি যদি নাও থাকেন, এই অন্তর্বর্তীকালীন সরকারও আমাদের সুপ্রিম কোর্টের শরণাপন্ন হতে পারেন, কি করা যেতে পারে। অথবা আমি মনে করতে পারি যে তারা যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, সেই সিদ্ধান্তটা রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত হলে
পরবর্তীতে নিয়মিত সরকার গঠন করলে তারা যদি এই কমিটমেন্ট করেন যে আমরা এগুলোকে সাংবিধানিক কাঠামোর মধ্যে অ্যাপ্রুভাল দিব, তাহলে আমার মনে হয় কোনো অসুবিধা নেই। যেটি আমরা 91 সালের নির্বাচনে এরশাদ পতনের পরে বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সাংবিধানিকভাবে শূন্যতা পূরণ করার যে তখন আর তার উনি পদত্যাগ করলেন কি করলেন না কিছু আসে যায় না। কিন্তু আমি দুটা ঘটনার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা হলো আমরা তখন জেলখানায়, আমাদের ডিভিশন ওয়ার্ড, যেটা আপনার জেলখানার মধ্যে বিভিন্ন দালানের খুব সুন্দর সুন্দর নাম বলছেন না, মানে করতোয়া, তারপরে যমুনা, মেঘনা ইত্যাদি। আর যেটা ডিভিশন ওয়ার্ড ওটার নাম হলো চম্পাকলি, যদিও গোটা কম্পাউন্ড নামে কোনো চাপা ফুলের গাছ দেখি নাই। তো আমরা সেখানে একটা রুমে একজন সাবেক বড় কর্মকর্তা, তিনি অনুমতি নিয়ে একটা টিভি রাখছেন, ওখানে বিটিভিটাই দেখা যায় শুধু। আমরা ওখানে বসে দেখলাম যে আমাদের যিনি রাষ্ট্রপতি, তিনি তার পাশে 3 বাহিনী প্রধানকে নিয়ে তিনি বলছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেই পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। বলছেন না এটা? বলছে। এখন রাষ্ট্রপতি নিজে যখন জাতির সামনে, জাতির উদ্দেশ্যে বলেন 3 বাহিনী প্রধানকে পাশে দাঁড় করিয়ে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি সেই পদত্যাগ পত্র গ্রহণ করেছেন, তারপরে এই নিয়ে আর কোনো কথা থাকে? আর তো কোনো কথা থাকে না। এরপরে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর ছেলে বলল যে না, আমার মা পদত্যাগ করে নাই। তারপরে দেখলাম যে না, শেখ হাসিনা নিজে এক টেলিফোন কনভারসেশন শুনলাম আমরা, উনি বলছেন যে যেভাবে পদত্যাগ করার কথা আমি ওইভাবে পদত্যাগ করি নাই। শুনলেন আপনারা? শুনছেন আপনারা এটা? অর্থাৎ যেভাবে পদত্যাগ করার কথা আমি সেইভাবে করি নাই, তার মানে পদত্যাগ করছেন তিনি। কিন্তু যেভাবে করার কথা ওইভাবে করেন না, এই তো। তাহলে পদত্যাগ না করার আর প্রশ্ন তো থাকতেছে না, পদত্যাগ তো হয়েছে। আর আমি প্রথম যেটা বলছিলাম আর কি, যে পালিয়ে যায় তার পদত্যাগ করার না করার কি আসলো আর কেন বলা তো। যাই হোক, কিন্তু এই নিয়ে প্রসঙ্গ নতুন করে তোলাটা সন্দেহজনক। ওটা একটা দুশ্চিন্তার বিষয় যে কেন হচ্ছে এটা। এটা সরকারের দায়িত্ব খোঁজ নেওয়া এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া। আমরা দেশের কথা যখন আলোচনা করবে, এই মুহূর্তে আমি ইরানের সঙ্গে একমত যে মানুষের যে কষ্ট আর কি, বিশেষ করে দ্রব্যমূল্যের অস্থিতিশীল অবস্থা এবং ক্রমবর্ধমান যে প্রবৃত্তি, এটা আমি মনে করি দেশ সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যে সরকারি ক্ষমতায় থাকুক, তারা স্থায়ী বা অস্থায়ী এটা কোনো কথা না, তাদের দায়িত্ব হলো জনগণের স্বস্তি নিশ্চিত করা। কাজে আমরা অনুরোধ করব সরকারের কাছে যে আমরা জানি যে তার এই সরকারের শক্তি যতটা থাকার কথা যে কোনো সরকারের, ততটা শক্তি নাই। প্রশাসন এবং পুলিশ বিশেষ করে তার পূর্ণাঙ্গ শক্তি সরকার প্রয়োগ করতে পারছে না। এবং আওয়ামী লীগ ক্ষমতায় নাই বলে আওয়ামী লীগের লোকরাই দেশে নাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে নাই, সমস্যা সৃষ্টি করার সক্ষমতা নাই, এ কথা বলা ভুল। আছে, নানাভাবে তারা সমস্যা সৃষ্টির চেষ্টা করছে।
কিন্তু অন্যায় দমনের দায়িত্ব তো ফাইনালি সরকারের উপরে। আমরা সহযোগিতা করতে পারি, কিন্তু আমরা সরকারের পক্ষ হয়ে অন্যায় দমন করতে পারি না। তো আমরা অনুরোধ করব সরকারকে যে খুব দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হোক, যাতে মানুষের জীবনে স্বস্তি আসে, জিনিসপত্রের দাম যেন স্থিতিশীল হয়। বন্ধুরা আমার, আমাদের লেবার পার্টির পক্ষ থেকে 23 দফা একটা রাষ্ট্র মেরামতের প্রস্তাবনা দেওয়া হয়েছে। এখানে সুষ্ঠু নির্বাচন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থেকে শুরু করে ট্রাফিক লাইট ঠিক করা পর্যন্ত, তাই না? এবং গুরুত্বপূর্ণ অনেক বিষয় এখানে সন্নিবেশিত হয়েছে। আমরা সবাই জানি যে লেবার পার্টি সহ গণফোরাম, সমমনা জোট সবাইকে নিয়েই আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের একটা 31 দফা কর্মসূচি ঘোষণা করেছি। সেখানে সকলেরই অংশগ্রহণ আছে। একটা প্রস্তাবনা ড্রাফট করে আমরা সবার সঙ্গে শেয়ার করেছি, সবার মতামত নিয়েছি, সবার পরামর্শ নিয়েছি, এবং সবার পরামর্শ এবং মতামত অনুযায়ী তারেক রহমান সাহেব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এই 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। কিন্তু এই 31 দফা আমাদের সম্মিলিত ইচ্ছার প্রকাশ, সেটা আমাদের সঙ্গে যুক্ত কোনো রাজনৈতিক দলকে তার নিজস্ব মতামত ব্যাখ্যা করা হয় বাধা দেয় না। এর বাইরেও কোনো রাজনৈতিক দলের নিজস্ব মতামত থাকতেই পারে। যেমন আমাদের লেবার পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যে কাস্টিং ভোটের 51 না হলে জাতীয় নির্বাচনে কেউ ক্ষমতায় যেতে পারবে না। ওটা 31 দফায় নাই। আমরা যে এটি নিয়ে ভাবি নাই তা না, ভেবেছি আমরা, কিন্তু সবাই একমত হয় নাই বলে দেওয়া যায় নাই। ইরান সাহেব যেটা বললেন আর কি, যে ইরান, ফ্রান্স, ব্রাজিল ইত্যাদির কথা বললেন, এই সবগুলি নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলছেন উনি। সংসদ নির্বাচনে 51 পাওয়ার কোন দৃষ্টান্ত কিন্তু উনি দেন নাই। কিন্তু এখানে দাবি যে অব্যাহত লড়াই, সীমাহীন ত্যাগ স্বীকার এবং সাহসিকতার, সেটার জন্য ধন্যবাদ জানাই। এবং অতি সম্প্রতি জনগণের যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ে তাদের যে 2 জন সহকর্মী আওয়াল মিয়া এবং নাইম হাওলাদার শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি। পাশাপাশি গত 16 বছর ধরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন, গুম হয়েছেন, নানাভাবে নির্যাতিত হয়েছেন, কারারুদ্ধ হয়েছেন, আহত হয়েছেন, সকলের কথা আজকে আমরা মনে করছি। তাদের সম্মিলিত চেষ্টায় যে ক্ষেত্রটা প্রস্তুত হয়েছিল, সেই ক্ষেত্রকে ধারণ করে গত জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়েছে এবং তার মাধ্যমে